All content provided by this channel is meant for an education purpose only. নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রিপোর্ট পেশ সিবিআই এর। লেপস এন্ড বাউন্ড সংক্রান্ত মামলায় রিপোর্ট পেশ ইডির। নিয়োগ দুর্নীতি শকিং, আদালতে চড়া সুরে আক্রমণ সিবিআই এর। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয়। কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয়, নিয়োগ দুর্নীতি শকিং, আদালতে চড়া সুরে আক্রমণ সিবিআই এর, কোন পার্টটা শকিং? কি বলছে, কি দাবি করছে সিবিআই? দেখো তনিষ্ঠা, সিবিআই তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন বিল্লদল ভট্টাচার্য, তিনি এই মন্তব্যটি করেন যে যেভাবে দুর্নীতি ছড়িয়ে রয়েছেন সেটা শকিং, এবং তার সেই প্রসঙ্গে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন যে এস বসু রায় অ্যান্ড কোম্পানি, যারা 2022 সালে শুধু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি হিসেবে ছিল, তারা এখন ডেটা প্রসেসিং এর কাজ করছে। হঠাৎ করে রাতারাতি তাদের কাজের ধরন বদলে গেছে। তারাই আবার দেখাচ্ছে যে তাদের একটি কোম্পানিতে এখন কোনো কর্মীই নেই, এবং যে সংস্থা তাদের কোনো এই ধরনের ওএমআর শিট সংক্রান্ত কাজের কোনো অভিজ্ঞতা নেই, তাদেরকেই সরকারি তরফে তাদের টেন্ডারের মাধ্যমে কোনো নিয়ম না মেনেই তাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল, তেমনটা অভিযোগ করা হয়েছে। 2014 সালে কোনো টেন্ডার না ডেকেই অনভিজ্ঞ এই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং তার পেছনেই যে দুর্নীতি রয়েছে সেটাও বোঝাতে চেয়েছেন সিবিআই আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। বোর্ডের অনুমতি ছাড়াই একজন ওএমআর শিট ডিজাইন করেছিল, অর্থাৎ সাধারণ যে ধরনের ওএমআর শিট ডিজাইন হয় তার বাইরে অন্য ধরনের করতো, এবং সেক্ষেত্রে কৌশিক মাঝি, যিনি এস বসু রায় কোম্পানির অন্যতম কর্মী, তিনি এই ডিজাইন করেছিলেন। এবং 2018 সালে সমস্ত ওএমআর শিট উড়িষ্যার বালেশ্বরে একটা পেপার মিলে বিক্রি করা হয়েছে, সেটাও বলা হয়েছে। এছাড়াও পাশাপাশি সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে বলছে যে একটা আনঅথরাইজড, অর্থাৎ অবৈধ পোর্টালের সন্ধান তারা পেয়েছেন, যারখানে রেজিস্ট্রেশন করা হতো, এবং ওএমআর শিট এমন ভাবেই তারা ডিজাইন করতেন যাতে যিনি পরীক্ষার্থী তিনি তার পরীক্ষার কপিও যাতে চিনতে না পারেন। ফলে এর পাশাপাশি তারা এই সমস্ত বিস্ফোরক তথ্য দেওয়ার পাশাপাশি তারা জানিয়েছেন যে ইতিমধ্যেই দেবরাজ চক্রবর্তী, বাপ্পাদিত্য দাশগুপ্ত সহ একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং প্রচুর নথি তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন। ফলে সব মিলিয়ে যে গুরুত্বপূর্ণ একটি মামলার তদন্ত চলছে, এই মামলার ক্ষেত্রে যেভাবে তদন্ত চলছে সেটা বলতে গিয়ে কিন্তু তিনি শকিং শব্দটি ব্যবহার করেছেন। একদমই তাই। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি আরো একটা খবর, আরো একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। লিপস এন্ড বাউন্ডস মামলায় আরো বিপাকে পড়তে চলেছেন কালীঘাটের কাকু, মানে সুজয় কৃষ্ণভদ্র। ইডিকে একটি টিম তৈরির নির্দেশ। সুজয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, ইডিকে যে টিম তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সেই টিমে কারা কারা থাকবেন এবং কতটা বিপাকে পড়তে চলেছেন সুজয় কৃষ্ণভদ্র? কথা বলবো সুজয়ের সঙ্গে। এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, লিপস এন্ড বাউন্ডস মামলায় আরো বিপাকে পড়তে চলেছেন কালীঘাটের কাকু। ইডিকে একটি টিম তৈরির নির্দেশ। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, কতটা বিপাকে পড়তে চলেছেন কালীঘাটের কাকু? এই টিমে কারা কারা থাকতে চলেছে? দেখো, সুজয় কৃষ্ণভদ্রের বিপদ আরো বাড়লো, তার কারণ দীর্ঘদিন ধরেই তার ভয়েস স্যাম্পল নেওয়া নিয়ে একটা টালবাহানা চলছে। ইডি আগেই অভিযোগ করেছে যে এসএসকেএম কর্তৃপক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যাচ্ছে না, তারা এই ভয়েস স্যাম্পল নেওয়ার ক্ষেত্রে কার্যত বাধা সৃষ্টি করছে, সেই অভিযোগও ইডি সামনে এনেছে। এবং সেটার প্রেক্ষিতেই কিন্তু আজকে বিচারপতি বলেছেন যে একটা টিম তৈরি করতে হবে ইডিকে, যে টিমে একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন যিনি নিজেই ভয়েস স্যাম্পল নিতে পারবেন এবং প্রয়োজনে অনলাইনে কথা বলতে পারবেন, সেটাও বলা হয়েছে। জয়েন্ট ডাইরেক্টর ইডি, অর্থাৎ ইডির একজন জয়েন্ট ডাইরেক্টর পদমর্যাদার অফিসার সেই টিমে থাকবেন, এবং আগামীকাল এই মামলা অর্থাৎ চূড়ান্ত কি টিম তৈরি হবে, কিভাবে সেই টিম কাজ করবে সেই সংক্রান্ত আগামীকাল শুনানি থাকবে। তার পাশাপাশি জোকা ইএসআই থেকেও বিচারপতি জানতে চাইবেন যে আর কতদিন সময় লাগবে এই ভয়েস স্যাম্পল নেওয়ার ক্ষেত্রে। বিচারপতি অমৃতা সিনহা এই মন্তব্য করেছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একটা বিষয় স্পষ্ট যে এই ভয়েস স্যাম্পল নেওয়ার ক্ষেত্রে যে টালবাহানা, সেই বিষয়টা কিন্তু হাইকোর্ট মনোভাবেই কিন্তু তারা এটাকে ভালো বোঝা যাচ্ছে। সুজয়, নজর রাখো। আপাতত ধন্যবাদ। আরো একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, 10 রাজ্যে ট্রাক ধর্মঘটে ব্যাপক প্রভাব। কেন্দ্রীয় যে পরিবহন আইন, সেই পরিবহন আইনের প্রতিবাদে যে ধর্মঘট চলছে, সেই ধর্মঘটে ব্যাপক প্রভাব। রাস্তায় নেই 30 লক্ষ ট্রাক। কয়েকটি রাজ্যে জ্বালানি সংকট ইতিমধ্যেই। বাংলার 10 রাজ্যে ট্রাক ধর্মঘটের প্রভাব পড়ার আশঙ্কা। নিত্য প্রয়োজনীয় জিনিসের সাময়িক সংকট দিতে পারে বাংলায়। ট্রাক ধর্মঘট চলতে থাকলে খাদ্যদ্রব্যের দাম বাড়ার আশঙ্কা। এদিকে আবার হলদিয়াতে ধর্মঘটের ট্রাক চালকরা, তারাও ধর্মঘট করছেন। গাড়ি বন্ধ রেখে রাস্তা অবরোধ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদে। এই ধর্মঘট, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। শিল্পাঞ্চল স্তব্ধ হওয়ার আশঙ্কা। হলদিয়ার আইওসিএল গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ
ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্যদের। শিল্পাঞ্চলে পণ্য পরিবহনের জন্য ট্রাক ও ট্রলার যাতায়াত করে। ধর্মঘটের জেরে স্তব্ধ হয়ে গিয়েছে পরিষেবা। নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে প্রবল সংকটের আশঙ্কা। দেখুন, একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি। যে ট্রাক চালকদের ধর্মঘট চলছে সেটাতে প্রভাব পড়া শুরু হয়ে গেছে বাংলাতেও। নদিয়ার ছবি আমরা আপনাদেরকে দেখাবো। নদিয়ায় গ্যাস সিলিন্ডার বন্ধ করে প্রতিবাদে সামিল গাড়ি চালকরা। কেন্দ্রের যে নয়া পরিবহন আইন সেটারই প্রতিবাদ চলছে, দেশ জুড়ে প্রতিবাদ চলছে এবং প্রতিবাদের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। আমরা খবর পাচ্ছি এমনটাই নদিয়ায় ট্রাক চালকদের ধর্মঘটের প্রভাব পড়া শুরু হয়েছে। নদিয়ায় গ্যাস সিলিন্ডার বন্ধ করে প্রতিবাদে সামিল গাড়ি চালকরা। মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। মহাদেব, এখনো অবধি যে বিক্ষোভ চলছে, যে প্রতিবাদ চলছে, সেই আন্দোলন কোন পর্যায়ে রয়েছে এবং এই যে গ্যাস যে সিলিন্ডার যে পরিবহন সেটাও যে বন্ধ করে দেওয়া হচ্ছে, এতে তো আরো প্রভাব পড়তে চলেছে, আরো সমস্যায় পড়তে চলেছে সাধারণ মানুষজন। একেবারেই দেখো যে কল্যাণীতে যে ইন্ডিয়ান অয়েলের যেটা বয়েলিং প্ল্যান্ট রয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে গ্যাসের সিলিন্ডার নিয়ে যাওয়া হয় এবং সেখানে সিলিন্ডারে ভরে সেই গ্যাস কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে দিয়ে পৌঁছানো হয়। অর্থাৎ নদিয়া জেলা থেকে বেশ কয়েকটি জেলায় কিন্তু এই সরবরাহ করা হয়। আর সেক্ষেত্রে গ্যাস যারা বহন করে নিয়ে যায় এই সকল ট্রাকগুলি, সেই ট্রাকের চালকরাই কিন্তু রীতিমতো ধর্মঘট শুরু করছে। তার মধ্যে বলা যায় তৃণমূল পরিচালিত যে শ্রমিক সংগঠন বা চালকদের যে সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে তারা কিন্তু এই ধর্মঘট সকাল থেকে তারা চালু করেছেন। তাদের দাবি যে কেন্দ্র সরকার যে নতুন আইন করা হয়েছে সেই নতুন আইনের কারণে কিন্তু রীতিমতো সমস্যায় পড়বেন চালকরা। কারণ যে আইন রয়েছে সেই আইনে তাদের উপর, অর্থাৎ যারা চালক তারা যখন রাস্তায় বেরোবেন, রাস্তায় বিভিন্ন ক্ষেত্রে দুর্ঘটনা বা যে কোনো ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার কিন্তু চালকদের এবং চালকদের সেই ক্ষতিপূরণ দিতে হবে। যদি ক্ষতিপূরণ না দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী 7 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা। আর এতেই কিন্তু বিপাকে পড়ছেন চালকরা। তো সেই কারণে তারা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য তারা কিন্তু বন্ধ রেখে দিয়েছেন। তারা পরিষেবা দেবেন না, গাড়ি চালাবেন না, এমনটা তারা বলছেন যতক্ষণ না আইন পরিবর্তন করা হয়। আর এতেই কিন্তু সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। শুধুমাত্র নদিয়া জেলা নয়, নদিয়া জেলার পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলা রয়েছে, সেই জেলাগুলি কিন্তু এই গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু সাধারণ মানুষ যারা রান্না করে খান, মানুষের যে রান্না করে খেতে হয় বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে গ্যাস সরবরাহ করা হয় সেই গ্যাস পুরো ঠিক তাই মহাদেব, নজর রাখো এই আন্দোলন কোন দিকে যাচ্ছে, আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ আপাতত মহাদেবকে। দেখুন, ট্রাক চালকদের ধর্মঘটে 10 রাজ্যে ইতিমধ্যেই সংকট শুরু হয়ে গেছে। পাঞ্জাব রয়েছে, চণ্ডীগড়, তেলেঙ্গানায় বহু পেট্রোল পাম্পে তেল নেই, লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। সংকট দেখা দিতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসেও, এমনটাই জানা যাচ্ছে। এদিকে ট্রাক চালকদের ধর্মঘটে উত্তরপ্রদেশে গুলি। উত্তরপ্রদেশের মৈনপুরী রণক্ষেত্র। পুলিশ ট্রাক চালক দফায় দফায় সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। পরিস্থিতি সামালে পুলিশের টিয়ার গ্যাস, গুলি। যে আইনটা এনেছে কোনো অপোজিশনকে বক্তব্য রাখার পড়ার সময় দেয়নি। বিলটা পাস করানো হয়েছে যেখানে প্রকৃত ভারতবর্ষের মানুষের আওয়াজ পৌঁছয়নি। এই ট্রাক ধর্মঘটের মধ্যে দিয়ে মোদি বিরোধী আওয়াজ সারা ভারতবর্ষের যারা শ্রমিক শ্রেণী, যারা খেটে খাওয়া মানুষ, তাদের আজকে মুখে বেরোচ্ছে। দাঁড়াবেন, এই সুব্রত বক্সী দাঁড়াবেন, এই ফিরহাদ হাকিম দাঁড়াবেন, এই সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন, পরের প্রজন্মের নেতৃত্ব দাঁড়াবেন, এক কাট্টা হয়ে মানুষের কাছে ভোট চাইবেন এবং মানুষ ভোট দেবেন। তারা সিনিয়র, যারা সিনিয়র তাদের নির্দিষ্ট ভূমিকা সেখানে থাকবে, পুরোদস্তুর থাকবে। একটা পরিবারে কীরকম হয়, যতক্ষণ ফিজিক্যালি মেন্টালি ফিট আছেন ততক্ষণ একরকম রোল, যতক্ষণ যদি তারপরেও বয়সের কোনো কারণ ঘটে তাহলে একেবারে তাদের অভিজ্ঞতা, তাদের আত্মত্যাগ, তাদের লড়াই সংগ্রাম, পরামর্শদাতা, দলের বিভিন্ন পদে নিশ্চিতভাবে সংগঠনে থাকবেন। এখানে কোনো দ্বিধা দ্বন্দ্বের কোনো জায়গা নেই। তৃণমূল একটা বড় পরিবার, তো সেখানে যার প্রথম এবং শেষ কথা হচ্ছে মমতা ব্যানার্জি এবং সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজেই 3, 4, 5টি প্রজন্মকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন রাজনীতিতে।
তো ফলে সিনিয়ররাও থাকবেন, জুনিয়ররাও থাকবেন, এই করেই তো আমি বলছি তৃতীয়বারের সরকার গঠন হয়েছে। তো এইভাবেই এটা সময়ের সঙ্গে এটা চলতে থাকবে। এখন কি নবীন প্রবীণ ভারসাম্যে কোথাও অভাব দেখা দিচ্ছে, যার জন্য নানা প্রশ্ন? না, এটা একেবারেই অভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমাদের দলের থেকে অনেক বেশি এই সমস্যাগুলো কিন্তু ভারতীয় জনতা পার্টিতে, এই সমস্যা কংগ্রেসে, এই সমস্যা সিপিএমে ছিল। একটা সময় জ্যোতি বসু, হরকিষাণ সিং, সুরজিৎদের বিরুদ্ধে প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরিদের একটা অবস্থান ছিল, তখন এই ধরনের ফাটল আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি কংগ্রেসে তো কতজন তো ওয়ার্কিং কমিটি থেকে বেরিয়ে গেলেন বা ঢুকলেন, কিন্তু চোখের ওপর দেখা গেল। আবার তারপরে বিজেপিতে যে কয়েকজনকে ধরে কি একটা মার্গদর্শক মণ্ডলী বলে কোথায় পাঠিয়ে দিয়ে নরেন্দ্র মোদীরা পুরোটা দখল করে বসে রইলেন। তৃণমূল কংগ্রেসে তো এই সমস্ত বিষয় নেই। এই প্রবীণ নবীন সংঘাতটা তো সিপিএম, বিজেপি, কংগ্রেসের ট্র্যাডিশন। তৃণমূলে তো শেষ কথা মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক ব্যানার্জি। এবার এত বড় দল, পথ চলতে গেলে ইস্যুভিত্তিক দু একটা মতপার্থক্য থাকলেও আসল সময়, লড়াইয়ের সময়, কঠিন সময় সবাই এক এবং ঐক্যবদ্ধ। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীও বলছেন প্রবীণদের সফটওয়্যার আপডেট করে নেওয়ার জন্য, বলছে 5G রান। আমি শুনিনি, আমি নারায়ণবাবু কি বলেছেন আমি শুনে নেব। না, সেটা তো আমার ফোন নিয়েও সেসব সমস্যা, আমি ফোন অত বুঝি না, এবং সেগুলো তো সব মাঝে মাঝে ফোনে সব আসে যে আপডেট ইওর ফোন, তখন ফোন চালু রাখতে গেলে আপডেট করতে হয়। নেতাই গণহত্যা মামলায়, গণহত্যার শহীদদের স্মরণ সভায় তাকে যেতে দিতে হবে, গতবার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তারপরে হয়রানি করা হয়েছে। এই নিয়ে আবার কলকাতা হাইকোর্টে জয় সেনগুপ্তর এজলাসে শুভেন্দু অধিকারী। এটা সম্পূর্ণ আদালতের বিষয় এখন, ফলে এই নিয়ে কোনো মন্তব্য করতে যাব না। শুভেন্দু অধিকারী যেন মনে রাখেন, তখন গোটা আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আন্দোলন ছিল। নেতাইয়ের মানুষের পাশে তৃণমূল কংগ্রেস ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। উনি যে কবার গেছেন মমতাদির নির্দেশে, মমতাদির দূত হয়ে গেছেন। ফলে উনি এখন যাচ্ছেন শুধু কুৎসা করতে এবং উস্কানি দিতে। সিপিএমের সেদিনকার হারমাদ্রা আজকে বিজেপিতে আছে এবং শুভেন্দুর সঙ্গে ঘুরে বেড়ায়, সেটা নন্দীগ্রাম হোক বা নেতাই হোক। তো সুতরাং সেদিনকার যারা নরঘাতক, তারা তো সেই এখন বিজেপিতে নাম লিখিয়েছে, তারাই, তাদের নিয়ে শুভেন্দু অধিকারী শহীদের বেদিতে মালা দেয়, এটা অত্যন্ত দ্বিচারিতা। স্বরাষ্ট্র সচিব এবং ডিজিকে নিয়োগ করা হয়েছে এক্সট্যান্ডেলে, সেটাও শুভেন্দু অধিকারী বলেছেন এটা হচ্ছে অবৈধভাবে নিয়োগ। ওর গা জ্বলছে, ওর গা জ্বলছে। শীতকাল, স্কিনে প্রবলেম হচ্ছে, একটু ভেজলিন মাখুক শুভেন্দু, যা হচ্ছে গা চিড়বিড় করছে। আরে কোথায় কে ডিজি হয়েছে, কে স্বরাষ্ট্র সচিব হয়েছে, তাও ওর সহ্য হচ্ছে না। এই শীতকালে কারোর স্কিনে প্রবলেম হয়, তো স্কিনে প্রবলেমের জন্য ভেজলিন যদি ঠিকঠাক সময় মতো বা বিভিন্ন ধরনের সাবান টাবানগুলো যদি মাখে, আমার মনে হয় ঠিকঠাক করে চান করুক, সাবান মাখুক, এগুলো ঠিক হয়ে যায়। না, অতটা না, ওটা ওইটুকু, ও এত কোটি টাকা তুলেছে, লুট করেছে, দু চারটে সাবান কিনতে পারবে না। সকাল থেকে দেখা যাচ্ছে হচ্ছে বিভিন্ন বাড়িতে গ্রামাঞ্চলে আরএসএস ভিএইচপির যারা রয়েছেন তারা রাম মন্দিরের অক্ষত চাল রেপ্লিকা নিয়ে তারা পৌঁছচ্ছেন, এবং মানে জেলা জুড়ে ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ পত্র দেওয়া হচ্ছে। দেখুন, যদি উন্নয়নের কোনো কথা বলতেন তাকে স্বাগত জানাতাম, কিন্তু এটা যাচ্ছেন ধর্মের বিষয় নিয়ে। ফলে বিজেপি উন্নয়নের রাজনীতিতে পিছিয়ে পড়েছে, জনবিরোধী নীতি নিয়ে চলে, বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত। তাই বিজেপির রাজনৈতিক ঘাটতি মেটাতে এই ধর্মকে নিয়ে এখন বাড়ি বাড়ি যেতে যাচ্ছেন আরএসএসের সংঘ পরিবারের সদস্যরা। এবার রাম আমাদের কাছেও পরম পূজনীয় ভগবান, রামকে পুজো করা, রামের মূর্তি, রামের মন্দির, এর মধ্যে তো দোষের কিছু নেই।